সম্ভবত এই নদীটাই সম্ভবত এই সমস্ত ময়লা আসলে হজম করে। বন্ধুরা এখন আছে হচ্ছে বুড়িগঙ্গা নদীতে, এবং এই নদীটি কিন্তু একটি প্রাচীন নদী। এটা হচ্ছে ঢাকা জেলাতে অবস্থিত। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা বলা হয়ে থাকে। হাডসন তীরে যেমন নিউ ইয়র্ক, টেমসের তীরে যেমন লন্ডন, সেই নেত্রে প্যারিস, তেমনি বুড়িগঙ্গার তীরে ঢাকা। ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা। সলিল সমাধির পুরাতন অনেক কাহিনী বর্ণিত আছে এই নদীকে ঘিরে। কালে কালে যে কত শত প্রভাবশালীর প্রভাব, অহংকারের অহংকার এই বুড়িগঙ্গায় বিলীন হয়েছে তা কে জানে। মুঘল আমলে 1645 খ্রিস্টাব্দে বুড়িগঙ্গার অপর যে সেতু তৈরি হয়েছিল সেটি এখন পাগলার পুল নামেই পরিচিত। সেই সময়ে বুড়িগঙ্গার দুই তীরে গড়ে উঠেছে নাম করা সব ভবন ও স্থাপনা। নদীর উত্তর পাড়ের তীরে নির্মিত হয়েছে পোস্ত প্রাসাদ, যদিও এখন বিলীন। সদরঘাট নৌবন্দর, পুরান কেল্লা, চকবাজার, সাত মসজিদ, মিল ব্যারাক, বাকল্যান্ড বাঁধ, আহসান মঞ্জিল, নদব্রুক হল, রূপলাল হাউস, নয়াবাড়ি, বড় কাটরা, ছোট কাটরা, নীলকুঠি, লালবাগ কেল্লা সহ আরও অনেক স্থাপনা। নদীর ওপারে জিঞ্জিরা প্রাসাদ। 1800 খ্রিস্টাব্দে ইউরোপের বিখ্যাত বণিক টেইলর বুড়িগঙ্গা নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভ্যানিস শহরের মতো। একসময় বুড়িগঙ্গা নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। পানিতে কোনো দুর্গন্ধ ছিল না, নদীর পানির রং ছিল স্বচ্ছ। নদীতে গোসল করত স্থানীয়রা। ঝড়ের সময় নদীর উত্তাল ঢেউ ছিল মনোমুগ্ধকর। ক্ষেত্র বিশেষে বিভিন্ন কাজে পানীয় ব্যবহার করা হতো, কিন্তু সেসব এখন দূর অতীতের বিষয়। আগের মতো নদীর সেই যৌবন ভরা উচ্ছ্বাস আর হৃদয় ছোঁয়া টান নেই। 20 মিনিটের মতো যাবো। মুরব্বী তো অনেক বেশি চায়। 100 চায়। বেশি চাই না, 100 টাকা বেশি চাই না, 100 বেশি। আরে না টিকটক নাকি? না টিকটক না, আই ডোন্ট লাইক টিকটক। গেলে কম দেবো, 50 টাকা দেওয়া না। আমি 20 মিনিট লাগবে সর্বোচ্চ। আপনি 20 মিনিট লাগবে না, আমাকে বরাবর আইতে চাই। আচ্ছা 60 টাকা দেবেন। আমি তো ওপার যাবো না ভাই, খাজা মার্কেট যাবে। ওকে ওকে। যে নৌকাটির সাথে কথা বলেছিলাম সেই নৌকায় শেষমেশ রাজি হয়েছে। আমি সেই নৌকায় এই মুহূর্তে উঠছি, এবং আমি মূলত হচ্ছে নদীর মাঝখান দিকে যেতে যাচ্ছি, এবং এখান থেকে নদীর উপরে দাঁড়িয়ে থাকা বাবুবাজার বীজটি সুন্দরভাবে দেখা যায়, এবং মাঝখান দিয়ে অনেক ট্রলার, ছোট ছোট নৌকা চলে। সব কিছুই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আমি একটা নৌকা ভাড়া করছি, এটা নিচে হচ্ছে 60 টাকা। একটু দামাদামি করতে হয়, নাহলে আসলে অনেক বেশি নিয়ে নেবে আপনাদের কাছ থেকে। একটা নৌকা ভাড়া করে আসলে এটা হচ্ছে সদরঘাট থেকে এই নৌকাটা নিয়েছে। আসলে সদরঘাটের এই যে লঞ্চ টার্মিনালটা আছে সেটা হচ্ছে এই যে এইদিকে। এটা হচ্ছে লঞ্চ ঘাট, যেটাকে বলে লঞ্চ ঘাট। সো এই লঞ্চ ঘাটটাও দেখা হলো, আবার ধরেন যে আমি নদীটাও দেখবো। আমাদের নৌকাটি ধীরে ধীরে বুড়িগঙ্গা নদীর মাঝখানের দিকে যাচ্ছে। এই যাত্রাটি বেশ উপভোগ্য, আমার কাছে খুবই ভালো লাগছে। আশেপাশে প্রচুর নৌকা রয়েছে, লঞ্চ রয়েছে, স্টিমার রয়েছে, এবং নদীতেও বেশ ঢেউ রয়েছে, স্রোত রয়েছে। সব মিলে আসলে ভালো লাগছে এখন। মামা ওই দিকে যায়। ঢাকা শহরটি যে শত বছর ধরেই রাজধানী হিসেবে টিকে আছে তার বড় একটি কারণই হচ্ছে এই বুড়িগঙ্গা নদী। হ্যাঁ ওইদিকে। ঢাকার জীবনরেখা এবং জন্মদাত্রী হিসেবে পরিচিত বুড়িগঙ্গা একটি ঐতিহাসিক নদী। প্রাচীন গঙ্গার একটি গতিপথ পরবর্তীতে এই রূপ ধারণ করে, যার দৈর্ঘ্য প্রায় 27 কিলোমিটার। 1610 সালে মুঘলরা এই নদীর তীরেই সুবা বাংলার রাজধানী হিসেবে ঢাকা শহর প্রতিষ্ঠা করেন, যা তখন বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যর অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর এই যে আমার পিছনে এটা হচ্ছে সদরঘাট। সদরঘাটে অনেক লঞ্চ আছে, আর ওই যে সামনে যেই ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। যদি খুলনা, যশোর, গোপালগঞ্জে যাওয়ার সময় আসলে ওইগুলো বাদে, শরীয়তপুর, মাদারীপুর যাওয়ার সময় ওই ব্রিজটা বাদে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু চমৎকার, মানে সত্যি বলতে যে দারুণ লাগছে এখান থেকে। আর এখন প্রায় সন্ধ্যা, সো ব্যাপারটাও খুব ভালো লাগছে। আবহাওয়াও খুব ভালো আছে, বৃষ্টি টিষ্টি নাই আসলে। প্রচুর পরিমাণে মানুষজন আসলে এই পার থেকে ওই পার যায়। ওই পারে বাজারটার নাম কি আঙ্কেল?
ওই পারের ওই বাজারটার নাম কি ওটা? কালীগঞ্জ বাজার। বুড়িগঙ্গা নদীর ওই পাশে হচ্ছে কালীগঞ্জ বাজার, আর এই পাশে হচ্ছে সদরঘাট। আর এটাই হচ্ছে বুড়িগঙ্গা। দেখুন অনেক কিন্তু আসলে ট্রলার এখানে আছে। প্রতিদিনই আসলে এই ট্রলারগুলোতে মানুষজন যাতায়াত করে। কাকা, আপনি কতদিন ধরে চালাইতেছেন এই জায়গা? 3 বছর। ও, আপনি কি এই কাজই করেন? আপনার পেশা কি এটাই? এখন পেশা এই যে, আর কোনো পেশা নাই। আপনার জেলা কোনটা? জেলা হইলে বরিশাল। বরিশাল। এই জায়গায় থাকেন? আর এবার থাকে এইবার কালীগঞ্জে থাকেন। এখানে এই ট্রলার মানে আপনাদের এটা তো নৌকা, তাই না? নৌকায় জাস্ট এই যে এইপার থেকে এইবারে মানুষ নেন না? এতটুকুই তো? দেওয়া আছে গাড়ি। তা কত টাকা ভাড়া এক একজনের? এক একজনের ধরেন 10 টাকা করে আছে লোকাল পাতল হয়। হুম। আর একজন পার করলে 30 টাকা। আচ্ছা আচ্ছা। একজনের লাগে 2 জন থাকে, একজন থাকে। মাসে আপনার আয় রোজগার কেমন হয়? মাসে ধরেন আয় রোজগার আমার 10-15 হাজার টাকা থাকে, 20 হাজার টাকা, এরকম 20 হাজার হয় না। মুঘল আমলে বুড়িগঙ্গার গুরুত্ব ছিল অপরিসীম। সুবেদার ইসলাম খান 1610 সালে যখন ঢাকাকে বাংলার রাজধানী করেন, তখন এই নদী ছিল যাতায়াত এবং যোগাযোগের প্রধান মাধ্যম। সে সময় মসলিন কাপড়ের বিশ্বখ্যাত বাণিজ্য এই নদী পথেই পরিচালিত হতো। নদীবেষ্টিত ভৌগোলিক অবস্থানের কারণেই মুঘলরা বহিরাগত আক্রমণ থেকে রক্ষা পেতে ঢাকাকে রাজধানী হিসেবে বেছে নিয়েছিল। নদী তীরে নির্মিত আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা এবং ঐতিহাসিক আর্মেনিয়ান চার্চ এই নদীর ঐতিহাসিক গুরুত্ব ও ঐশ্বর্যেরই সাক্ষী। বন্ধুরা, আমরা আছি হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। আমরা নদী নিয়ে বেশ কিছু ভিডিও ধারণ করব সামনে। সো ওই ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আসলে নদী নিয়ে একটা সিরিজ বানাতে চাচ্ছি। সেই সিরিজের আজকে হচ্ছে প্রথম পর্ব। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদরঘাট। এবং এই সদরঘাট থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যেই লঞ্চগুলো মূলত যেয়ে থাকে সেগুলো আসলে এখান থেকেই ম্যাক্সিমাম লঞ্চগুলো আসলে এখান থেকেই যায়। এটা বাংলাদেশের অন্যতম একটি বড় লঞ্চ ঘাটও বলা যেতে পারে এটাকে, এবং খুবই ব্যস্ত এই লঞ্চ ঘাটটি, প্রচুর মানুষ যাতায়াত করে। আর সামনে ওই যে হচ্ছে বাবুবাজার ব্রিজ, সেটাও বেশ ব্যস্ত একটি ব্রিজ। এই ব্রিজটি আসলে পদ্মা ব্রিজ আপনারা যারা চিনেন, পদ্মা, খুলনা, নড়াইল, যশোর, মাদারীপুর, শরীয়তপুর এই এলাকায় যে মানুষগুলো যাতায়াত করে, আসলে এই যেই বাবুবাজার ব্রিজ, এই ব্রিজ হয়ে আসলে সেই যাতায়াতটা সম্পূর্ণ হয়ে থাকে। এবং এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে। আর এপাশ দিয়ে ওই যে বাজারটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে কালীগঞ্জ বাজার। এবং নদীতে প্রচুর স্রোত আছে, পানি আছে, তবে পানিটা মেবি দূষিত পানি। এই পানি মনে হয় খুব বেশি ভালো না, তাই না আঙ্কেল? পানি কি পচে? না, ভালো হয়েছে। এখন ভালো হয়েছে? বর্ষাকালে ভালো হয়? বর্ষাইলে ভালো হয়। এই পানিটা মূলত হচ্ছে বর্ষার সিজনে মোটামুটি একটু ভালো থাকে। যখন আসলে গ্রীষ্ম মৌসুম আসে তখন যখন পানিটা আসলে কমে যায় তখন এই পানিটা আসলে দূষিত হয়ে যায়। এবং এই জায়গাতে কিন্তু বেশ কিছু মানুষ প্রতিদিনই ঘোরাঘুরি করার জন্য আসে, কারণ এখানে একটি গ্রাম্য পরিবেশ পাওয়া যায়। ট্রলার থাকে, প্রচুর পরিমাণে লঞ্চ থাকে। বন্ধুরা, এখন আছে হচ্ছে বুড়িগঙ্গা নদীতে, এবং এই নদীটি কিন্তু একটি প্রাচীন নদী। এটা হচ্ছে ঢাকা জেলাতে অবস্থিত এবং প্রায় ঢাকা শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই নদীটি খুবই চমৎকার। একসময় এর চেয়েও অনেক বেশি খরস্রোতা ছিল। ধীরে ধীরে আসলে আমাদের নদীমাতৃক দেশের যেই নদীর যে একটা বেগ ছিল, সেই বেগটা কিন্তু ধীরে ধীরে সারা বাংলাদেশের নদীতেই এর প্রভাব একটি পড়েছে। সো তারই একটি নমুনা হচ্ছে এই বুড়িগঙ্গা নদী, যে নদীতে আসলে স্রোত আছে, তবে আগের মতো সেই স্রোতটা এখন আর নেই। তারপরেও যতটুকু আছে মোটামুটি এখনও নদীটা বেঁচে আছে। যদি এই জায়গার যে ময়লা আবর্জনা, ঢাকা শহরের যত ময়লা আবর্জনা আছে সব কিছুই কিন্তু এই নদীতে মনে হয় সম্ভবত এই নদীটাই সম্ভবত এই সমস্ত ময়লা আসলে হজম করে। সো এই ময়লাগুলো যদি আমরা আসলে ঠিকঠাক মতো পরিবেশ বান্ধবভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা চাইলে এই নদীটাকে অন্তত আরও দীর্ঘ বছর আসলে এই নদীটাকে বাঁচিয়ে রাখতে পারি। আমাদের যে প্লাস্টিক যে পণ্যগুলো আছে আমরা ব্যবহার করি, সেগুলোই মূলত আসলে নদীর জন্য বেশি ক্ষতিকারক। আর যদি নদী না থাকে, নদীমাতৃক দেশে যদি নদী না থাকে, তাহলে কিন্তু আমরা ঢাকা শহরে যত আমরা দেখি আবর্জনা ময়লা আটকে থাকে এবং
যে জায়গাগুলোতে জলাবদ্ধ হয়ে থাকে রাস্তাঘাটে, সেটা কিন্তু মূলত হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত নদী নেই, পর্যাপ্ত যে বৃষ্টির পানি যে কোথাও নামবে তেমন কোনো পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই, যার কারণে আসলে আমাদের শহরটা বৃষ্টি হলেই আমরা দেখতে পাই যে পানি কিন্তু জমে থাকে। সো আমাদের এই দেশ যেহেতু নদীমাতৃক দেশ, সেহেতু আমাদের দেশের প্রাণী হচ্ছে নদী। সো এই নদীকে বাঁচিয়ে রাখতে হলে আমার আপনার সবারই আসলে নদীর প্রতি আসলে যে মায়া মহব্বত রাখতে হবে, সেটা আসলে সবাইকেই একসাথে এগিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু আমরা এই নদীকে বাঁচিয়ে রাখতে পারবো না। ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাট এই নদীর তীরেই অবস্থিত, যা বাংলাদেশের ব্যস্ততম নদীবন্দর। তবে বর্তমানে দূষণ ও দখলের কারণে বুড়িগঙ্গার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। শিল্পবর্জ্য এবং পয়ঃনিষ্কাশনের ফলে এর পানি চরমভাবে দূষিত। বুড়িগঙ্গার অতীত ঐতিহ্য পুনরুদ্ধার ও পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন সরকারি ও সামাজিক সংস্থা কাজ করে যাচ্ছে। বুড়িগঙ্গা নদী ঢাকা শহরের দক্ষিণ এবং পশ্চিম দিক দিয়ে প্রবাহিত জোয়ার ভাটা প্রভাবিত একটি নদী। মুঘলরা এই নদীটির জোয়ার ভাটার রূপ দেখে বিস্মিত হয়েছিল। নদীটির নামকরণ বুড়িগঙ্গা করার পেছনে একটি সনাতনী কাহিনী রয়েছে। প্রাচীনকালে গঙ্গা নদীর একটি প্রবাহ ধলেশ্বরীর মাধ্যমে বঙ্গোপসাগরে পতিত হয়। ধীরে ধীরে এই প্রবাহটি তার গতিপথ পরিবর্তন করার ফলে একসময় গঙ্গার সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে এই বিচ্ছিন্ন প্রবাহটি বুড়িগঙ্গা নামে অভিহিত হয়। সাভারের দক্ষিণে ধলেশ্বরী নদী থেকে মূলত বুড়িগঙ্গা নদীর উদ্ভব। নদীটির গড় গভীরতা এবং প্রশস্ততা যথাক্রমে 10 মিটার এবং 400 মিটার এবং মোট দৈর্ঘ্য প্রায় 27 কিলোমিটার। ঢাকা শহরের কামরঙ্গীচরের কাছে তুরাগ নদী বুড়িগঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। প্রকৃতপক্ষে বুড়িগঙ্গা প্রধান প্রবাহটি তুরাগ নদী থেকেই আসে। বুড়িগঙ্গা মুন্সিগঞ্জে ধলেশ্বরীর সঙ্গে মিলিত হয়। ছাগলকান্দির কাছে বুড়িগঙ্গার উজান অঞ্চল পলিভরাটের মাধ্যমে বন্ধ হয়ে গিয়েছে এবং শুধুমাত্র বন্যার সময় প্রবাহ লাভ করে। বুড়িগঙ্গার ভাটি অঞ্চল সারা বছরই নাব্য থাকে। ধলেশ্বরী নদীর গতি প্রকৃতির উপর নির্ভর করে। ভাটি অঞ্চলে বুড়িগঙ্গা ধলেশ্বরী মিলনস্থলের পরিবর্তন ঘটে। বর্তমান এই মিলনস্থল ফতুল্লা থেকে 3 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।